স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। ৩ চিকিৎসককে মারধরের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। গতকাল জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। আজ সকাল থেকে নিরাপত্তাহীনতার কারণে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল একদল বহিরাগত নিউরো সার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধর করে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে এ ঘটনা ঘটান ওই শিক্ষার্থীর স্বজন ও বন্ধুরা। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ সকাল পৌনে ৮টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিঘাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এবারে বন্যা প্রসঙ্গ। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে, তবে এখনও অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে আছে। বিভিন্ন স্থানে পানিবাহিত রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন অনেকে। নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুল আনাম। খায়রুল, নোয়াখালীতে আজকের বন্যা পরিস্থিতি এবং পানিবাহিত রোগের প্রকোপ, চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। নওশিন, আপনি জানেন যে স্মরণকালে ভয়াবহ বন্যা সাক্ষী হয়েছে নোয়াখালীর মানুষ। নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় কিন্তু প্রায় ২১ লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। তবে গেল ৩ দিন ভারী বর্ষণ বা বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু তেমন একটি পানির উচ্চতা বাড়েনি। ধীরে ধীরে কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে আমরা অন্যান্য সময় দেখেছি যেভাবে পানি নামে সেভাবে ঠিক নামছে না। ২ থেকে ৩ ইঞ্চি করে প্রত্যেক দিন পানি নামছে। ঠিক আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখনো হাঁটু সমান পানি রয়েছে। যদিও গত কয়েকদিন পানি বৃষ্টি না হওয়ার কারণে নোয়াখালীর যে উঁচু অঞ্চলগুলো আছে সেখান থেকে অনেকটাই পানি নামতে শুরু করলো, কিন্তু নোয়াখালী বেগমগঞ্জের যে 16টি ইউনিয়নও কিন্তু এখন পর্যন্ত পানির নিচে তলিয়ে আছে। আমি যদিও এখন বেগমগঞ্জ পৌরসভাতে আছি, পৌরসভাতে যদি এই পরিমাণ পানি হয় সেক্ষেত্রে বোঝা যায় ইউনিয়নগুলোতে কি পরিমাণ পরিস্থিতি। আর নোয়াখালীর যদি আশ্রয়কেন্দ্রগুলোর কথা বলি, প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত আশ্রয় নেওয়ার জন্য মানুষ কিন্তু সেখানে রয়েছেন, যার কারণে কিন্তু স্বাস্থ্য সুরক্ষা হুমকির মুখে দাঁড়িয়েছে। প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে আমরা দেখেছি শূন্য বয়স থেকে 5 বছরের বয়সী শিশুরা বেশি ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। তার পাশাপাশি মধ্যবয়স্ক যারা আছেন তারাও কিন্তু অ্যালার্জি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া যদি ত্রাণের কথা বলি, ত্রাণ কিন্তু নোয়াখালীতে আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে। যদিও গেল কয়েকদিন আগে আমরা দেখেছি বিভিন্ন সড়কে তাদের ফুট বা 5 ফুট পানি উঠে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু কাঁচা ঘর সেগুলো কিন্তু আস্তে আস্তে হেলে পড়ছে। তারা বলছেন যে পানি যত নিচে নামতে থাকবে ততই কিন্তু কাঁচা ঘর নড়বড় হয়ে কিন্তু ভেঙে পড়লে তারা আসলে যেহেতু তারা কর্মতে নেই অনেকদিন ধরে, কিভাবে সামাল পুষে উঠবেন তারা আসলে পেরে উঠতে পারছেন না। তো নওশিন, বলা যায় যে নোয়াখালী বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে, তবে বেগমগঞ্জের পরিস্থিতি কিন্তু আগের মতোই রয়েছে, অপরিবর্তিত। এখন পর্যন্ত উন্নতি হয়নি। কিছু কিছু অঞ্চলে হয়তোবা ত্রাণ পৌঁছাচ্ছে, মানুষও খাচ্ছে, কিন্তু দুশ্চিন্তার ভাঁজ পড়ছে বন্যা পরবর্তীতে যেই তাদের কাঁচা ঘর সেটি কিভাবে সংস্কার করবে। তো বলা যায় যে নোয়াখালীর এখন পর্যন্ত 8 উপজেলা
পানি রয়েছে, বিশেষ করে নোয়াখালী বেগমগঞ্জে এখন পর্যন্ত হাঁটু সমান পানি রয়েছে। ত্রাণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে, পানিবাহিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। যদিও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে 24 ঘন্টায় স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ওষুধ আছে। যাদের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা গর্ভবতী মায়েদের জন্য কোনো খবর পৌঁছালেই তারা ওষুধ তাদের গন্তব্যে পৌঁছায় দিবেন। তো এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ নওশীন। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল। কুমিল্লাতেও বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে, সেখানকার খবর জানাবেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, বন্যা পরিস্থিতির উন্নতির পর কুমিল্লার রাস্তাঘাট ও ঘরবাড়ির অবস্থা এখন কেমন দেখছেন? নওশীন, কুমিল্লায় কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও কিন্তু বন্যার এখনো হাজার হাজার মানুষ আসলে পানিবন্দী রয়েছে। আমি এই মুহূর্তে আছি লাকসাম উপজেলার গোবিন্দপুর গ্রামের জহিরুল হকের বাড়িতে। আমি এই বাড়িতে যেভাবে এসেছি সেটি যদি আপনাকে বর্ণনা করি, যে আসলে তাদের বাড়িতে এখনো পানি আছে, তাদের ঘরের ভিতরে আসলে তাদের যে থাকার যে খাট রয়েছে সেই খাটের কিছুটা নিচে পানি রয়েছে। আমি এই নিনজা গ্রাম্য ভাষায়, যেটি আসলে গরু গবাদি পশু যে ওকে আসলে পানি খাওয়ানোর জন্য যেটি ব্যবহার করা, সেটির এর উপর দিয়ে কিন্তু আমি সেটিকে নৌকা বানিয়ে কিন্তু আমি এই বাড়িতে এসেছি। আমি যদি আপনাকে একটু দেখাই তাদের ঘরের পরিস্থিতিটা, এখানে আসলে দুর্বিষহ জীবন যাপন করছেন এরা। তাদের ঘরে পানি আসলে তাদের নেই, কিন্তু একদিকে সাপ বিচ্ছুর আক্রমণ, অন্যদিকে এই ঘরের মধ্যে পানি। তাদের থাকার জায়গাটি তারা যেমনটি জানিয়েছে আশ্রয় কেন্দ্রে তারা ছিল। আশ্রয় কেন্দ্রে থেকে কিন্তু এই বাড়িতে মূল্যবান যে মালামাল রয়েছে সেগুলো সরাতে পারেনি, যেই কারণে তারা বাড়িতে চলে এসেছেন। এখানে এসে গতকালকে রাতেও এই বাড়ি থেকে একটি বিষাক্ত সাপ আসলে মারা হয়েছে। আমি এসে দেখতে পেয়েছি কয়েকটি বিষাক্ত পোকা আসলে তারা মেরেছে। এই বাড়িতে যিনি আছেন আমরা তার কাছে একটু জানবো। আমরা দেখছিলাম যে চৌকির উপরে একটা সিলিন্ডার দিয়ে তারা রান্না করছিলেন। আমি দেখছিলাম যে শুধু শশা যেটা তরকারি হিসাবে তারা পাক করেছেন, কিন্তু খাবারে শশার সাথে মাছ অথবা ডিম এই জাতীয় কিছু কিন্তু দিতে পারেনি। একটু জানবো আপনার কাছে, আজকে কি রান্না করছেন আপনি? আজকে শসা তরকারি রান্না করেছি, আগেও কালকেও তরকারি রান্না করতে পারিনি, জোগাড় করতে পারিনি, বিধে রান্না করতে পারিনি, এখন আজকে শসা রান্না করছি। আমরা তো দেখছি পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আসছে, আপনাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছেছে কিনা? না, আমরা কিছুই পাইনি। না পাওয়ার কারণ কি? না পাওয়ার কারণ হচ্ছে আমরা একটু রোড থেকে একটু দূরে আছি, তো এর আমরা কিছুই পাইনি। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তাদের বাড়িটা আসলে যে অংশে আছে সেটি আসলে রাস্তা থেকে অনেকটা দূরে। তাদের বাড়িতে আসলে আসতে হলে কিন্তু আসলে নৌকা ছাড়া আসার কোনো ব্যবস্থা নেই, যেই কারণে আসলে তাদের এখানে পর্যাপ্ত নৌকাও নেই। টান নিয়ে যারা আসছেন তারা কিন্তু এখান পর্যন্ত তারা যে এই দুর্বিষহ জীবন যাপন করছেন এই খবরটাও কিন্তু জানেন। এই বাড়ির যিনি রয়েছেন তার কাছে একটু জানবো, যিনি আমরা জানতে পেরেছি যে পেশা একজন রিক্সা চালক। ভাই, আপনার কি অবস্থায় আছেন? খুব করুণ অবস্থায় আছি আমরা। আপনারা তো আশ্রয় কেন্দ্র ছিলেন, আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে চলে আসলেন কেন এই দুর্বিষহ অবস্থা থেকে? সাপ বিচ্ছুর ভয়ে। আপনি আশ্রয় কেন্দ্রে না গিয়ে বাড়িতে আছেন কেন? সবগুলো নষ্ট হয়ে যায়, আসবাবপত্র গুলা। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে আসলে খাটের উপরে তাদের যে ফ্রিজ এবং আসবাবপত্র আছে সেগুলো নিয়ে রাখা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে লাকসাম মনোহরগঞ্জে আসলে পানি কমার প্রবণতা কিন্তু অনেকটাই কম, যে কারণে বলা যায় যে এই এলাকার স্থানীয়রা জানাচ্ছেন যে দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতায় তারা পড়তে যাচ্ছেন, এমনটি কিন্তু আশঙ্কা করছেন এই এলাকায় যারা আছেন তারা। সব মিলে বলা যায় যে দুর্বিষহ জীবন যাপন করছেন এই অঞ্চলের লোকজন। নওশীন, এই ছিল আমার কাছে সবশেষ। কুমিল্লা থেকে জানছিলাম বন্যার শেষ পরিস্থিতি।
নোয়াখালীতে একটি বেসরকারি হাসপাতালের সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে 10 জন আহত ও দগ্ধ হয়েছেন। গতরাতে মাইজদির আদর হসপিটালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটে ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের মধ্যে 7 জনকে 250 শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, আর দগ্ধ 3 জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাসটা সবগুলো বাইরে চলে এসছে। আমরা 2-3 জনে মিলে তখন আমি দৌড়াদৌড়ি করে আগে ভিতরে দেখছিলাম, লাইট দিয়ে মোবাইলের লাইট দিয়ে দেখতেছি। আমার ওই একজন অবস্থা খুবই খারাপ, মাথা থেকে একবার পুরো মাথা পর্যন্ত পুরো খালাই গেছে। আদর হসপিটালে ফার্মেসি ডিপার্টমেন্টটা আছে, ওইটা পুরোটা বিস্ফোরিত হয়ে মেন রোডের উপরে পড়ছে। পরবর্তীতে আমরা যখন ঘটনাস্থলে যাই, মানে সিটি ট্যাঙ্কে যেখানে ফাটিয়ে যায় গেছে, ওইখানে যায় আর 10 মিনিট পরে যাকে দেখে একটা ছেলে নিচে থেকে শুধু হাত নাড়াইতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দীর্ঘ সময় দমন পীড়নের পর এক মুক্ত অবস্থায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে দলটি। একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে ভবিষ্যতেও বিএনপি জনমনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বলে জানান দলটির শীর্ষ নেতারা। 1978 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক পথ মথের অনুসারীদের এক প্ল্যাটফর্মে এনে বাংলাদেশি জাতীয়তাবাদীর মঞ্চ হিসেবে বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর 4.5 দশকের মধ্যে গত 1 যুগেরও বেশি সময় ধরে সবচেয়ে প্রতিকূল সময় পার করে দলটি। শেখ হাসিনার শাসনামলে দমন পীড়ন, মিথ্যা মামলা হামলা, গুম খুন ও জেল জুলুমের অত্যাচার সইতে হয় খোদ খালেদা জিয়া ও তারেক রহমান সহ লাখ লাখ বিএনপির নেতাকে। কিন্তু গত 5 আগস্টের পর পাল্টেছে চিত্র। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এক অন্যরকম অনুভূতি দলটির নেতাকর্মীদের। গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ, হাজার হাজার লক্ষ লক্ষ নেতৃবৃন্দ মামলা হামলায় জর্জরিত ছিল। আজকে আমরা সেই জায়গা থেকে মুক্ত। আগে পার্টি অফিসে আসলে ডানে বামে তাকাতে হতো, কোথাও ডিবির গাড়ি, পুলিশের গাড়ি, আওয়ামী সন্ত্রাসীরা আছে নাকি। সাহস নিয়ে ওখানে যেতে পারবে, এটা একটা অসাধারণ অনুভূতি আমাদের মধ্যে কাজ করছে নিঃসন্দেহে। সুশাসন নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, এমন দিনের স্বপ্ন দেখেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকেরা। জানান বিএনপি তার আদর্শে সবসময় অনড় ছিল, ভবিষ্যতেও থাকবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম কেন একটি দলের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন? যখন জাতি বিভাজিত ছিল, যখন দেশের মানুষ বিশৃঙ্খল ছিল, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, অর্থাৎ যে দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ, এটির উপর ভিত্তি করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি। চেষ্টা করেছে দলটা ভাঙার জন্য, কিন্তু ভাঙা তো দূরের কথা, গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য যে ত্যাগের যে ইতিহাস সৃষ্টি করেছে, এগুলো তো খুব বড়ভাবে থাকবে আগামী দিনে। যে বিএনপির এই অবদান, এটা তো ভুলার না। দলের সুনাম যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রেখে সবাইকে ঐক্যবদ্ধ হবার কথাও জানান তারা। বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা আকাশচুম্বী, মনে রাখতে হবে। এটাকে মাথায় রেখে সেই প্রত্যাশা পূরণে, সেই আকাঙ্ক্ষা পূরণে আপনাকে সদিচ্ছা থাকতে হবে, আপনাকে পলিটিক্যাল উইল থাকতে হবে। এখান থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের যেসব দোষর রেখে গেছেন তা মুক্ত করে অন্তর্বর্তী সরকার খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে বলেও আশা করেন দলটির নেতারা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন নিউজ আপডেট বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।